আসসালামু আলাইকুম, আমি আয়েশা আপু, আয়েশা বায়োলজি কেয়ার থেকে। কেমন আছো? এইচএসসি 26 এবং 27 সালের স্টুডেন্টরা, এখন আমাদের লাইফটা শুরু হয়ে গেছে। আর আজকে আমি ক্লাস নিব খুব গুরুত্বপূর্ণ 3টা টপিক নিয়ে ইনশাআল্লাহ। একটু সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে জানাতে হবে, সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাতে হবে। যারা ভিডিওটি দেখছো তারা একটু লাইক করো, কমেন্ট করো, সালাম দাও, হাই হ্যালো করো, এবং যারা পরে দেখবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, তাহলে আমরা আজকে বোটানির চ্যাপ্টার 1-এর 3 নাম্বার ক্লাস মানে 3 নাম্বার ক্লাস করবো ইনশাআল্লাহ। আমাদের সাইকেল 1 চলছে। সাইকেল 1-এর আমাদের 3টা চ্যাপ্টার আছে, তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার বোটানি, ফার্স্ট চ্যাপ্টার কোষ ও কোষের গঠন, এটার উপরে আজকে আমাদের 3 নাম্বার ক্লাস চলছে। তাহলে আজকে আমাদের 3 নাম্বার ক্লাসটা আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। আমাদের ফার্স্টে যে টপিকটা আছে এন্ডোসিম্বায়োসিস। এন্ডোসিম্বায়োসিস এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ অংশ, এবং এইটা নিয়ে 9-10-এ তোমরা মনে হয় পড়াশোনা করে এসেছো রীতিমতো। আমাকে একটু জানাবা যে 9-10-এ তোমরা এন্ডোসিম্বায়োসিস পড়াশোনা করেছো কিনা। আমি এখানে একটা পিকচার দেখিয়েছি, এবং আমি একটু পরে সুন্দর করে ডিটেল পিকচারটা বর্ণনা করব আর কি। আমি একটু নিজেই যে পিকচারটা দেখতে পাচ্ছ না, এই পিকচারটা আমি একটু পরে ডিটেল তোমাদেরকে বর্ণনা করব। তার আগে আমি তোমাদেরকে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, বুঝাই দেওয়ার চেষ্টা করি। এন্ডোসিম্বায়োসিস, 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 এন্ডো 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 মানে হচ্ছে ভেতরে, সিম্বায়োসিস মানে হচ্ছে মিথজীবিতা। মানে একটা জীবের ভেতরে আরেকটা জীব বসবাস করবে, এরকম একটা ব্যাপার। কারণ মিথজীবিতা 2 ধরনের হতে পারে। ঠিক আছে, প্রথম কথা যে মিথজীবিতা কি, মিথজীবিতা মানে হচ্ছে 2টা ভিন্ন প্রজাতির জীব। বুঝছো, 2টা ভিন্ন প্রজাতির জীব হতে হবে, একই প্রজাতির হওয়া যাবে না। 2টা ভিন্ন প্রজাতির জীব যখন একসাথে বসবাস করবে, একটার সাথে আরেকটা বসবাস করবে, মানে একটা জীবের ভেতরে আরেকটা জীব, অথবা একটা জীবের বাহিরে আরেকটা জীব, বা 2টা জীব একসাথে বসবাস করবে এবং একে অপরের উপকার করবে, কোনো ক্ষতি করবে না, তখন আমরা সেই রিলেশনশিপটাকে কি বলবো? সিম্বায়োসিস। সিম্বায়োসিসটা এন্ডো হতে পারে, এক্সো হতে পারে। মনে কর আমার শরীরের ভেতরে বসবাস করছে একটা জীব, এটা হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। আমার শরীরের বাহিরে, মনে করো এই বাহিরের দিকে বসবাস করছে কোনো জীব, এবং আমাদের রিলেশনশিপটা খুব সুন্দর, মিষ্টি, মধুর, ভালোবাসে, উপকারের, ক্ষতির না, তখন আমরা সেই রিলেশনশিপটাকে কি বলবো? এক্সোসিম্বায়োসিস। তো সিম্বায়োসিস এন্ডো এক্সো দুটোই হয়। আমরা কি পড়ছি? এন্ডোসিম্বায়োসিস। তো এন্ডোসিম্বায়োসিস, 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 এন্ডোসিম্বায়োসিসটা আসলে কি? আচ্ছা, তার আগে আমাকে বলো তো, এই যে এত সুন্দর পৃথিবী, এত সুন্দর আমরা সবাই, পৃথিবীটা কি সৃষ্টির শুরুতে এত সুন্দর ছিল? না, পৃথিবীটা সৃষ্টির শুরুতে এরকম ছিল না, তাই না? অনেক গরম উত্তপ্ত ছিল, এবং তখন প্রাণের আবির্ভাব ছিল না। অনেক পরে প্রাণের আবির্ভাব হয়, এবং প্রথমে সৃষ্টি হয় কিসের বলো দেখি? ভাইরাস, তারপরে ব্যাকটেরিয়া, তাই না? আমরা 9-10-এ পড়েছি, তাই তো? তো প্রথমে ভাইরাস যে সৃষ্টি হলো বিভিন্ন কেমিক্যালের মিক্সচারের ফলে। আমরা ভাইরাসকে তো জীব বলবো না, কারণ ভাইরাসের কোনো কোষ নাই। তোমরা ব্যাকটেরিয়াকে জীব বলবো, কারণ ব্যাকটেরিয়ার কোষ আছে। তো এখন প্রথম সৃষ্ট যে জীব ছিল, আমি একটু সাদা কালার দিয়ে এটা বলি, প্রথম সৃষ্ট জীব এইটা মনে করো একটা ব্যাকটেরিয়া। এটা হচ্ছে একটা প্রথম সৃষ্ট জীব, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ছিল, এবং এটা হচ্ছে আদি কোষ ছিল। এটা একটা আদি কোষ, প্রথম যে কোষটা ছিল সেটা কিন্তু কি কোষ ছিল? আদি কোষ ছিল, বুঝছো? এবং এই আদি কোষ, আমরা জানি যে আদি কোষের মধ্যে কি থাকে? আদি কোষের মধ্যে কি থাকে? ক্রোমাটিন তন্তু থাকে না, এবং একটা বৃত্তাকার কি থাকে? ডিএনএ থাকে না? আমরা পড়ছি না? আমরা তো এর আগের ক্লাসগুলো করেছি। এই ক্লাসটা করার সময় প্লিজ তোমরা আগের ক্লাস দুইটা করে এসে তারপরে এই ক্লাসটা করবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। তাহলে এখন এই যে আদি কোষ ছিল, যার শুধুমাত্র কোষের মধ্যে একটা ডিএনএ ছিল এবং রাইবোজোম ছিল। তো এই কালক্রমে কি হয় জানো? এই যে ডিএনএটা আছে না, এই ডিএনএটাকে ঘিরে, এই ডিএনএটাকে ঘিরে তোমার এই যে কোষ ঝিল্লিটা, আমরা কোষ ঝিল্লি আঁকিয়েছি, এই কোষ ঝিল্লিটা, এই কোষ ঝিল্লিটা মনে করো ডিএনএ চারপাশে ঘিরে
তোমার কিসে কনভার্ট করে, এটাকে কনভার্ট করে নিউক্লিয়াস, এটাকে কিসে কনভার্ট করে নিউক্লিয়াসে। তাহলে এটাকে কিসে কনভার্ট করে নিউক্লিয়াসে। তাহলে প্রথমে একটা আদিকোষের মধ্যে যে ডিএনএটা ছিল সেই ডিএনএটাকে ঘিরে কোষ ঝিল্লি অবস্থান করে এবং কালক্রমে সেই ডিএনএটাকে কিসে কনভার্ট করে দেয় নিউক্লিয়াসে কনভার্ট করে দেয়। এখন আমাকে তোমরা বলবা এই যে আমরা এখন যে কোষটা দেখতে পাবো, এই যে কোষ 2 নাম্বার যে কোষটা আমরা দেখতে পাচ্ছি, এই কোষটা এটার হচ্ছে নিউক্লিয়াস যেহেতু সুগঠিত রয়েছে, তাহলে এখন কি আমরা এটাকে আদিকোষ বলতে পারবো না? এটাকে আমরা এখন কি কোষ বলবো বলো তো? এটাকে এখন আমরা প্রকৃত কোষ বলবো, কারণ এটা সুস্পষ্ট সুগঠিত কি আছে নিউক্লিয়াস আছে, এই জন্য আমরা এটাকে প্রকৃত কোষ বলবো। তাহলে আদিকোষ থেকে কোন কোষের সৃষ্টি হয়েছে? প্রকৃত কোষ। এবং প্রকৃতিতে তখন অসংখ্য ব্যাকটেরিয়া ছিল, হ্যাঁ অসংখ্য ব্যাকটেরিয়া ছিল। তো কালক্রমে দেখা যাচ্ছে, আমরা এখানে একটা ব্যাকটেরিয়ার কথা কল্পনা করি, কালক্রমে এটাকে আমরা বায়বীয় ব্যাকটেরিয়া বলছি, হ্যাঁ কালক্রমে এখানে বায়বীয় ব্যাকটেরিয়া যেটা এটার প্রবেশ ঘটে। হ্যাঁ, এই বায়বীয় ব্যাকটেরিয়াটা কার মধ্যে প্রবেশ করে? এই কোষের মধ্যে। এবং এই কোষটা কিন্তু এইটাকে গ্রহণ করে নেয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? ফ্যাগোসাইটোসিস, মানে আঙ্গুলের মতন ঘনপথ তৈরি করে এই আঙ্গুলের মতন ঘনপথ তৈরি করে কি করে এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াকে এর ভেতরে নিয়ে নেয়। এবং যখন এই ব্যাকটেরিয়াটা এই কোষের ভেতরে প্রবেশ করবে, তখন দেখো এই কোষটার আকার আরেকটু বড় হবে। আমরা আমাদের যথারীতি নিউক্লিয়াসটাকে আঁকাচ্ছি, সবকিছু আগের মতন তো আঁকাতে হবে তাই না? এই যে আমরা আঁকালাম, এই যে এই কোষটাই আঁকালাম, আকার একটু বড় করলাম কারণ আরেকটা অংশ যেহেতু এর ভেতরে প্রবেশ করছে। এখন এই বায়বীয় ব্যাকটেরিয়াটা কি হবে বলতো? এই বায়বীয় ব্যাকটেরিয়া চমৎকার একটা অংশে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে? কে কে বলতে পারবা? ইয়েস, কিসে? মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়াতে পরিণত হবে। তাহলে দেখেছো, প্রথমে একটা কি কোষ ছিল? আদিকোষ, তারপরে কি কোষ হলো? প্রকৃত কোষ হলো। এবং প্রকৃত কোষ থেকে এখন কি কোষ হয়েছে বলতে পারবা? প্রকৃত কোষ থেকে এখন একটা কি কোষ হয়েছে? প্রকৃত কোষ থেকে এখন একটা জলজন্ত প্রাণী কোষ হয়ে গেছে, তাই না? তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া কি এই কোষের অংশ? এই কোষের অংশ তো ছিল না, এটা তো বায়বীয় ব্যাকটেরিয়া ছিল। কোষের মধ্যে গিয়ে কিসে পরিণত হয়ে গেছে? মাইটোকন্ড্রিয়াতে পরিণত হয়েছে। এখন কথা হচ্ছে, এই যে এই বায়বীয় ব্যাকটেরিয়াটা যখন কোষের মধ্যে প্রবেশ করে গেছে, তখন এই মানে ব্যাকটেরিয়াটা বলে আমারে তুই একটু আশ্রয় দে, হ্যাঁ আমারে তুই একটু আশ্রয় দে। তো এখন এই কোষটা বলে তোরে আমি তো আশ্রয় দিব, তাহলে তুই এখন কাম করে খা। তাহলে এখন এই ব্যাকটেরিয়া বলে তাহলে আমি কি কাম করব? তো এখন কোষ বলল তাহলে তুই তাহলে কি করবি? শ্বসন করবি, হ্যাঁ তোর মধ্যে শ্বসন হবে, তুই শক্তি উৎপাদন করবি, ঠিক আছে? তো ওকে ফাইন, রাজি হয়ে গেল। এবং এখন পর্যন্ত খুব সুন্দরভাবে এই কোষের মধ্যেই আছে এবং কোষের মধ্যে থেকে কি করছে? শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ করছে, হ্যাঁ কেউ কারো কোনো ক্ষতি করছে না। এবার হচ্ছে আরেকটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে প্রকৃতিতে আরো অনেক ব্যাকটেরিয়া আছে। মনে করো আমরা প্রকৃতিতে যে ব্যাকটেরিয়াটা দেখতে পাবো সেটা হচ্ছে, এখন যে ব্যাকটেরিয়াটা দেখতে পাচ্ছি এটা সায়ানো ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? সায়ানো ব্যাকটেরিয়া। এখন কালক্রমে এই সায়ানো ব্যাকটেরিয়াটা আবার এই কোষের মধ্যে কি করবে? প্রবেশ করবে, ঠিক আছে? তাহলে এখন এই ব্যাকটেরিয়াটা এর মধ্যে প্রবেশ করলে কি হবে? আমরা এখন পিকচারটা এখানে আঁকাই, এটাকে আমরা আরেকটু বড় করে দিচ্ছি এবং যথারীতি আমরা এটা আঁকাবো। এইটা আঁকা, এর মধ্যে আমরা কি করব? এই যে নিউক্লিয়াসটা সুন্দর করে আঁকায় ফেললাম, তারপরে আমরা এটাতে কি আঁকাবো? এই যে আমরা মাইটোকন্ড্রিয়া আঁকাইছি, সুন্দর করে আঁকালাম। এখন এই সায়ানোব্যাকটেরিয়াটা যখন এই কোষের মধ্যে চলে গেল, তখন এই সায়ানোব্যাকটেরিয়াটা কোষের মধ্যে গিয়ে কিসে কনভার্ট হলো? দেখো তো, এই যে সুন্দর একটা কিসে কনভার্ট হলো? কিসে বলতে পারবা? হ্যাঁ ক্লোরোপ্লাস্টে কনভার্ট হলো, ক্লোরোপ্লাস্ট।
ক্লোরোপ্লাস্টে। কি সুন্দর একটা বিষয় দেখো। এখন সায়ানোব্যাকটেরিয়া কোষের মধ্যে যখন প্রবেশ করলো, এই কোষটা যখন সায়ানোব্যাকটেরিয়াকে নিয়ে নিল ভেতর ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, তখন কোষ বলছে তোরে আমি আশ্রয় দিব, তাহলে তুই এখন কি করবি, যেহেতু তোর মধ্যে ক্লোরোফিল আছে তাহলে তুই এখন খাবার তৈরি করবি, ঠিক আছে। আর মাইটোকন্ড্রিয়া বলে দিল তুই তাহলে এখন কি করবি, সেই খাবারকে ভেঙে শক্তি উৎপাদন করবি, ঠিক আছে। তাহলে এখন এটা কিসে কনভার্ট হয়েছে, এটা একটা প্রকৃত উদ্ভিদ কোষে কনভার্ট হয়েছে, কারণ এখন ক্লোরোপ্লাস্ট আছে, তাহলে এটা হলো একটা কিসে কনভার্ট হয়েছে, প্ল্যান্ট সেলে কনভার্ট হয়েছে, উদ্ভিদ কোষে কনভার্ট হয়েছে। তাহলে এখন দেখো এই যে আমরা প্রাণী কোষ আঁকাই, উদ্ভিদ কোষ আঁকাই, এবং এই যে প্রাণী কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, ক্লোরোপ্লাস্ট নাই, আবার উদ্ভিদ কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়াও আছে, আবার কি আছে, ক্লোরোপ্লাস্টও আছে। তার মানে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট কিন্তু কোষের নিজস্ব কোনো অঙ্গাণু না, এরা কি ছিল, ব্যাকটেরিয়া ছিল, কালক্রমে প্রবেশ করে ধীরে ধীরে তারা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট হিসেবে নিজের অস্তিত্বটাকে টিকায় রেখেছে এবং কাজ করে কোষকে হেল্প করছে, এবং কোষও তাদেরকে আশ্রয় দিচ্ছে। এই যে কোষের মধ্যে ভেতরে তারা অবস্থান করছে মিলেমিশে একে অপরের সাথে, কেউ কারো কোনো ক্ষতি করছে না, এই ধরনের রিলেশনশিপকে আমরা কি বলছি, এন্ডোসিম্বায়োসিস, ঠিক আছে। এবং এই ধরনের মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টকে আমরা এন্ডোসিম্বায়েন্ট বলবো, এন্ডোসিম্বায়েন্ট বলবো। এবং যখন আমরা ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া পড়বো, তখন আমরা দেখো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে ডিএনএ আঁকাবো, বৃত্তাকার ডিএনএ, এবং রাইবোজোম 70S আঁকাবো, কারণ ব্যাকটেরিয়া রাইবোজোম হচ্ছে 70S এবং ডিএনএ হচ্ছে বৃত্তাকার, এবং এই ডিএনএ এই রাইবোজোম এটা ওদের নিজস্ব, কারণ এরা একসময় ব্যাকটেরিয়া ছিল এবং ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য রয়েছে। এবং মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট কি করতে পারে জানো, নিজেরাই সংখ্যা বৃদ্ধি করতে পারে, ব্যাকটেরিয়ার সকল বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে। তাহলে আশা করছি তোমরা এই সুন্দর বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছো, এখানেও সেই বিষয়টা দেখানো হয়েছে। এটা একটা প্রোক্যারিওটিক সেল, হ্যাঁ এটা একটা আদি কোষ যার কোনো সুস্পষ্ট সুগঠিত নিউক্লিয়াস নেই। দেখো এর ভেতরে একটা অ্যারোবিক ব্যাকটেরিয়া প্রবেশ করেছে, এই যে প্রবেশ করলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, এবং সেই ব্যাকটেরিয়াটা কিসে কনভার্ট হয়েছে, মাইটোকন্ড্রিয়াতে। তারপর আবার কি করলো, কোষটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কাকে গ্রহণ করলো, সায়ানোব্যাকটেরিয়াকে, এবং সায়ানোব্যাকটেরিয়াটা এর ভেতরে গিয়ে কিসে কনভার্ট হলো, ক্লোরোপ্লাস্টে। তাহলে এখন কথা হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্টে যে কনভার্ট হলো, হ্যাঁ ক্লোরোপ্লাস্টে যে কনভার্ট হলো, এই প্রথমে কিন্তু মাইটোকন্ড্রিয়া ছিল, এটা একটা প্রাণী কোষ ছিল, পরবর্তীতে ক্লোরোপ্লাস্ট গিয়ে এটা একটা উদ্ভিদ কোষে কনভার্ট হয়েছে। এবং এই যে মিলেমিশে রিলেশন করছে একটা কোষের ভেতরে, যেহেতু এরা আশ্রয় পেয়েছে, এটাকে বলা হচ্ছে এন্ডোসিম্বায়োসিস বা এন্ডোসিম্বায়োটিক প্রক্রিয়া। তোমাদের বইয়ে এই পিকচারটা দেওয়া আছে, আমি এই পিকচারটাও সেট করে দিয়েছি। দেখো একটা পোষক কোষ, এটা একটা আদি কোষ, আদি কোষের নিউক্লিয়াস, ডিএনএটা নিউক্লিয়াসে কনভার্ট হয়েছে, বায়োবিও ব্যাকটেরিয়া কোষের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে মাইটোকন্ড্রিয়াতে কনভার্ট করেছে, এবং এটা প্রাণী কোষের সৃষ্টি হয়েছে। তারপরে আবার দেখো তোমার সায়ানোব্যাকটেরিয়া প্রবেশ করে সেটা কিসে পরিণত হয়েছে, ক্লোরোপ্লাস্টে পরিণত হয়েছে। এই যে একটা কোষের ভেতরে এই ক্লোরোপ্লাস্ট অবস্থান করছে, মাইটোকন্ড্রিয়া মিলেমিশে অবস্থান করছে, এবং কোষ তাকে আশ্রয় দিয়েছে তাদেরকে, এই ধরনের রিলেশনশিপই হচ্ছে এন্ডোসিম্বায়োসিস বা কি, এন্ডোসিম্বায়োটিক প্রক্রিয়া। তাহলে এখন আমাকে একটু বলো যে তোমরা কতটুকু বুঝতে পারলে, বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। তাহলে আমাকে একটু বলো যে তোমরা সবাই বুঝতে পারছো তো, আমার কথা শোনা যাচ্ছে, আমার কথা আশা করছি শোনা যাচ্ছে, এবং তোমরা খুব সুন্দর বুঝতে পারছো। কলম কোথায় রাখলাম, কলম কলম কলম, এই তো কলম পেয়ে গেছি। আচ্ছা তাহলে এখন যদি তোমাকে পরীক্ষাতে প্রশ্ন করা হয় এন্ডোসিম্বায়োসিস কাকে বলে, তাহলে আমার বিশ্বাস তুমি পারবা ইনশাআল্লাহ। ওকে, এইবার আমরা উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন এইটা পড়বো, মোস্ট ইম্পর্টেন্ট। 9, 10-এ তো এই পিকচারটা অনেক আঁকাইছো, তাহলে আমার সাথে সাথে এখন একটু আঁকাও, এবং আমার ইউটিউব চ্যানেলে এই পিকচারটা খুবই চমৎকার ভাবে দিয়ে দেওয়া আছে।
এটা তোমরা দেখে দেখে আঁকাতে পারবে ইনশাআল্লাহ। এবং আজকে আমি সরাসরি তোমাদের আঁকানোটা শিখাচ্ছি, একটু সময় নিয়ে তোমরা পিকচারটা আঁকানোর চেষ্টা করবা, দেখবা যে ইনশাআল্লাহ তোমরা পিকচারটা খুব সহজে আঁকাতে পারবা আশা করছি। তাহলে একটা উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন, আমরা একটা উদ্ভিদ কোষ আঁকানোর চেষ্টা করি, উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র আমরা এখানে অঙ্কন করব। দেখো এখানে আমরা ধীরে ধীরে আঁকানোর চেষ্টা করছি। কোষ ভেতরের দিকের অংশটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে কোষ ঝিল্লি আমরা আঁকাচ্ছি। এবং আমরা কি আঁকালাম, বাহিরের অংশটা কোষ প্রাচীর আঁকালাম। তো আমরা দেখো এই পিকচারটা হচ্ছে কোষ প্রাচীর, এই অংশটা হচ্ছে কোষ প্রাচীর, যেহেতু একটা উদ্ভিদ কোষ তাই এখানে কি আছে, কোষ প্রাচীর আছে, ঠিক আছে, এটা হচ্ছে কোষ প্রাচীর। ওকে, এবং দেখো এইটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। আমরা এটা কি আঁকাবো, কোষ ঝিল্লি। ভেতরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই পুরো অংশটা কিন্তু আমরা কি আঁকালাম, সাইটোপ্লাজম আঁকালাম। পুরো অংশটা আমরা কি আঁকালাম, সাইটোপ্লাজম আঁকালাম। একটু ভালো করে খেয়াল করো, পুরো অংশটা আমরা কি আঁকালাম, সাইটোপ্লাজম। এটা হচ্ছে পুরো হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এখন সাইটোপ্লাজমে আমরা কি আঁকাবো, নিউক্লিয়াস আঁকাবো। এই নিউক্লিয়াসে কিন্তু ছোট ছোট ছিদ্র আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ছোট ছোট ছিদ্র। যখন আঁকাবে তখন সুন্দরভাবে কম্পাস ইউজ করে আঁকানোর চেষ্টা করবে, তাহলে পিকচারটা খুবই সুন্দর হবে। হ্যাঁ, পিকচারটা খুবই সুন্দর হবে। এবং এর ভেতরে আমরা কি আঁকালাম, নিউক্লিওলাস আঁকালাম এবং কি ক্রোমাটিন তন্তু আঁকালাম, নিউক্লিওপ্লাজম আঁকালাম। এবং আমরা একটা কি আঁকাচ্ছি, বড় কোষ গহ্বর আঁকাচ্ছি। তাহলে এইটা আমরা কি আঁকাচ্ছি, কোষ গহ্বর। কি আঁকাচ্ছি, কোষ গহ্বর। এবং এটা হচ্ছে সাইটোপ্লাজম। কি আঁকালাম, সাইটোপ্লাজম। এখন দেখো এই অংশটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস এবং এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু, এটা হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু, এটা হচ্ছে তোমার নিউক্লিওপ্লাজম এবং এইটা হচ্ছে নিউক্লিওলাস। তাহলে টোটাল আমরা এটা কি আঁকালাম, নিউক্লিয়াস আঁকালাম। টোটাল আমরা কি আঁকালাম, নিউক্লিয়াস আঁকালাম। এখন এই নিউক্লিয়াসের সাথে এই যে লেগে আছে এই অংশটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই অংশটা হচ্ছে রাফ মানে অমসৃণ, ঠিক আছে, অমসৃণ। তুমি এইদিকে কি আঁকাবা, সুন্দর কি আঁকাচ্ছ, ক্লোরোপ্লাস্ট কিন্তু একটা আঁকাবা না, হ্যাঁ, কয়েকটা আঁকাবা। তুমি সুন্দর কি আঁকাইলা, এটা ক্লোরোপ্লাস্ট আঁকালা, ক্লোরোপ্লাস্ট। এটা হচ্ছে আমাদের কি, ক্লোরোপ্লাস্ট। এরপরে তুমি কি আঁকাবা, মাইটোকন্ড্রিয়া। আমরা সুন্দর করে কি আঁকালাম, মাইটোকন্ড্রিয়া। অবশ্যই একটা আঁকাবা না, একাধিক আঁকাবা। মাইটোকন্ড্রিয়া, আমরা সুন্দর করে মাইটোকন্ড্রিয়া আঁকাই দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, মাইটোকন্ড্রিয়া। এরপরে আমরা এটার কাছাকাছি কি আঁকাবো, গলগি বডি, ঠিক আছে। আমরা কি আঁকাবো,
ছোট ছোট রাইবোজোম, ছোট ছোট রাইবোজোম, এবং বড় গহ্বর এটাকে আমরা কি বলবো? লাইসোজোম। কি বলবো? লাইসোজোম বা লাইসোসোম। একটু খেয়াল করে দেখো, এটার মধ্যে জালের মতন ছড়িয়ে ছিটিয়ে থাকবে কি বলতো? কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল, কোষীয় কঙ্কাল, কোষীয় কঙ্কাল মানে মাইক্রোফিলামেন্ট, 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 মাইক্রোটিউবিউল। ওকে, এখন এই যে আমরা তোমার কোষঝিল্লি আঁকিয়েছি, ভেতরে পকেটের মতন হবে এবং তরল বা কঠিন বস্তু ভক্ষণ করতে পারে। যদি কঠিন বস্তু ভক্ষণ করে তাহলে আমরা এটাকে কি বলবো? ফ্যাগোসাইটিক ভেসিকল, ফ্যাগোসাইটিক ফোস্কা বা ভেসিকল। আর যদি কোনো তরল বস্তু ভক্ষণ করে তাহলে আমরা কি বলবো? পিনোসাইটিক ফোস্কা বা ভেসিকল। এবং কোষের মধ্যে অনেক কি থাকতে পারে? নির্জীব বস্তু থাকতে পারে, মানে থাকে। তাহলে ওভারঅল তোমার এতটুকু দিলেই হয়ে যাবে। এবং এইটা হচ্ছে আমাদের কূপ, এইটা হচ্ছে আমাদের কূপ। কূপ একটু আরো কয়েকটা জায়গায় দেখাবা, যেমন এই জায়গাতে এইদিকে দেখাতে পারো, এইখানে দেখাতে পারো, এইখানে দেখাতে পারো। হ্যাঁ, একটু সুন্দরভাবে দেখাই দিবা। কূপ, কূপ মানে হচ্ছে একটা কোষের সাথে আরেকটা কোষ যখন কি করবে? যোগাযোগ রক্ষা করবে, তখন আমরা সেটাকে কি বলবো? কূপ বলবো। তাহলে এখন কথা হচ্ছে, এইটা হলো আমাদের একটা উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। তাহলে এইখানে কিন্তু তুমি কিন্তু সব কিছুই দেখতে পাচ্ছ। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেমন অমসৃণ আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার কি আছে? মসৃণ থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার কি থাকে? মসৃণ থাকে। তাহলে এই হচ্ছে আমাদের একটা কোষের, আদর্শ উদ্ভিদ কোষের গঠন। তুমি আদর্শ উদ্ভিদ কোষে এই অংশগুলোই কিন্তু দেখতে পাবে। ঠিক আছে? তাহলে এখন যদি আমি একটা ছক দিই যে একটা আদর্শ উদ্ভিদ কোষে তুমি কি কি দেখতে পাচ্ছ, তার একটা ছক তৈরি করো, বা এমসিকিউ এর জন্য যদি আসে তাহলে আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। এটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কিসের জন্য? এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি একটু বুঝাই দিই, একটা আদর্শ উদ্ভিদ কোষে দুইটা অংশ আছে, একটা হচ্ছে জড় অংশ আর একটা হচ্ছে সজীব অংশ। সজীব অংশ মানে যার জীবন আছে, এবং এটাকে আমরা কি বলছি? প্রোটোপ্লাজম। জড় বস্তুসমূহের মধ্যে প্রথমটাই হচ্ছে কোষ প্রাচীর, এটা নিয়ে আমরা সামনের দিন পড়াশোনা করবো ইনশাআল্লাহ। এবং কোষস্থ নির্জীব বস্তু, কোষ প্রাচীর তো জানো যে কোষের বাহিরে যেগুলো, মানে কোষের বাহিরে যে প্রাচীরটা সেটা হচ্ছে কোষ প্রাচীর, ওটা নির্জীব মানে জড় বস্তু। এবং নির্জীব বস্তু হচ্ছে তোমার কোষের মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলে যে অংশগুলো তৈরি হয়, যেমন সঞ্চিত উপাদান, লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, এগুলো কিন্তু সঞ্চিত উপাদান, এগুলো আমাদের নির্জীব বস্তু। হ্যাঁ, আবার বিভিন্ন পিগমেন্ট মানে রঞ্জক, যেমন ক্লোরোফিল, ক্যারোটিন, জ্যান্থোফিল, যার কারণে উদ্ভিদ বিভিন্ন রঙিন হয়, বিভিন্ন অংশ রঙিন হয়। এনজাইম, নেকটার মানে মধু, হরমোন, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নিঃসৃত পদার্থ উদ্ভিদ খরিত করে। এবং বিভিন্ন বর্জ্য পদার্থ আছে, যেমন বিভিন্ন উদ্বায়ী তেল, রেজিন, গাম, অ্যালকালয়েড, বিভিন্ন জৈব অ্যাসিড, খনিজ ক্রিস্টাল, এগুলো হচ্ছে বিভিন্ন বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থ কোনটি উদ্ভিদের বর্জ্য পদার্থ, কোনটি নিঃসৃত পদার্থ, কোনটি সঞ্চিত পদার্থ, এই প্রশ্নগুলো অনেক বেশি আসে। এবং সজীব অংশের মধ্যে যে প্রোটোপ্লাজম আছে, এটাকে আবার আমরা কয় ভাগে ভাগ করেছি বলতো? তিনটা ভাগে। কোষ, ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কোষ, ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে সম্মিলিতভাবে আমরা কি বলবো? প্রোটোপ্লাজম বলবো। এবং প্রোটোপ্লাজমের তিনটা অংশ, কোষ, ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এখন কোষ ঝিল্লির সম্পর্কে এখানে লিখে নিই। সাইটোপ্লাজমের আবার দুইটা অংশ আছে, যে তরল অংশটা সাইটোপ্লাজমে, সেটাকে আমরা কি বলছি? সাইটোসল বা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স বা সাইটোমাত্রিকা।
এবং এটার মধ্যে বিভিন্ন অঙ্গাণু অবস্থান করে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, গলগি বডি, কোষ গহ্বর, বিভিন্ন কোষীয় কঙ্কাল, মাইক্রোটিউবুস, একটু আগে এটা আমরা পড়লাম, ঠিক আছে। এবং আরেকটা অংশ হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু, এই চারটা অংশ হচ্ছে গুরুত্বপূর্ণ। এই ক্রোমাটিন তন্তুর অংশটাই হচ্ছে ক্রোমোজোম এবং নিউক্লিওলার মেমব্রেনের অংশই হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে তোমার পরীক্ষাতে যদি আসে যে নিচের কোনটা সাইটোপ্লাজমের অংশ, নিচের কোনটি নিউক্লিয়াসের অংশ, নিচের কোনটা নিঃসৃত পদার্থ, নিচের কোনটা সঞ্চিত পদার্থ, নিচের কোনটা বর্জ্য পদার্থ, আশা করছি তোমরা এটা পারবে ইনশাআল্লাহ। এখন আমাকে একটু কমেন্ট করে বলো তো যে তোমরা কি এটা পারবে, আমাকে একটু কমেন্টে জানাও তো যে তোমরা এটা পারবে, বুঝতে পেরেছো? বলো কি খবর। তাহলে দেখো আমাদের একটা আদর্শ উদ্ভিদ কোষ, আদর্শ উদ্ভিদ কোষে তাহলে এই অংশগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাকে একটু বলো যে এখন যদি পরীক্ষাতে প্রশ্ন করা হয় একটি আদর্শ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো, তাহলে কে কে পারবে আমাকে একটু উত্তর দাও। আচ্ছা, আশা করছি তোমরা সবাই পারবে। তাহলে আমাদের কিন্তু এই অংশটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এবং এই অংশটা তুমি তখনই পারবা যখন তুমি এই চিত্রটা পারবা। আমি বারবারই বলছি এই চিত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এইটা আঁকাতে হবে এবং আমার চ্যানেলে খুব সুন্দর করে পিকচারটা আঁকানো হয়েছে, ধীরে ধীরে সুন্দর করে বোঝানো হয়েছে। ওইটা দেখলে তোমরা আরো সুন্দরভাবে আঁকাতে পারবা ইনশাআল্লাহ। তো আমি এখানে খুব দ্রুত গতিতে আঁকায় দিয়েছি, ব্যাপার না, এটা দেখলেও তোমরা বুঝতে পারবে এবং পিকচারটা এইভাবে আঁকাবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এই যে এই অংশটা, এই প্রশ্নটা, এটা কিন্তু তোমাদের 3 নম্বরের জন্য অনেক সময় পরীক্ষাতে আসে। একটা উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো, তখন কিন্তু তোমার এই পিকচারটা দিতে হবে এবং এই পিকচারটা যারা যারা পারবে তারাই এই অংশটার উত্তর দিতে পারবে যে কি কি অংশ আসলে একটা কোষের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে আমি ক্লাসটা শেষ করব, নেক্সট ডেটে আমাদের দেখা হবে কোষ প্রাচীর এই টপিকটা নিয়ে ইনশাআল্লাহ। কারণ আমাদের ফার্স্টে কিন্তু কোষ প্রাচীর আছে। দেখো একটা উদ্ভিদের প্রথমে কি আছে, কোষ প্রাচীর আছে। তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে, কোষ প্রাচীর পড়তে হবে। আগামী দিন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব, 4 নাম্বার ক্লাস, শনিবারে কোষ প্রাচীর নিয়ে আমরা পড়াশোনা করব এবং ওই দিন ওই ক্লাসে কোষ প্রাচীরটা কিন্তু শেষ হয়ে যাবে এবং তার পরের দিন আমাদের সিরিয়ালে যে অংশটা আছে সেটা হচ্ছে কোষ ঝিল্লি আমরা পড়াশোনা করব, ওইটাও 5ম ক্লাস হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের আশা করছি এই অংশটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখন যদি কোনো প্রবলেম থেকে থাকে, বুঝতে প্রবলেম হয়, আমি জানি যে প্রবলেম নেই, যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং ভিডিওটা এই ক্লাসটা 3 নাম্বার ক্লাসটা দেখার আগে অবশ্যই প্লে লিস্টে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়া থাকবে, প্লে লিস্টে গিয়ে হ্যাঁ এইচএসসি 26 অথবা 27-এর প্লে লিস্টে যে তুমি এই ভিডিওর যে ফার্স্ট এবং সেকেন্ড অংশ 1 এবং 2 নাম্বার ক্লাসটা করবে, তাহলে তোমার কিন্তু সিকোয়েন্স মেইনটেইনটা হয়ে যাবে এবং তুমি সুন্দর সিরিয়ালি ক্লাসটা কি করতে পারবে, বুঝতে পারবে। আবারও বলছি, বায়োলজি কিন্তু খুবই কঠিন যদি তুমি সময় না দাও, না বুঝো, এবং বায়োলজি হচ্ছে সবচেয়ে সহজ, সবচেয়ে মজাদার একটা চ্যাপ্টার, মানে মজাদার একটা অংশ, মজার একটা অংশ, হ্যাঁ, সবচেয়ে সহজ অংশ। যদি তুমি বায়োলজিকে সময় দাও তাহলে তোমাকে অবশ্যই এই বায়োলজিকে রপ্ত করার জন্য তোমাকে কি করতে হবে, একটু সময় দিতে হবে এবং মুখস্থ বলে কোনো কিছু নেই, বুঝে বুঝে তোমাকে কি করতে হবে, পড়তে হবে, চিত্রগুলো একটু সুন্দর করে দাগানোর চেষ্টা করতে হবে এবং তুমি যদি রেগুলার ক্লাস করো তোমার বায়োলজিটা ভীষণ ভীষণ সহজ হবে ইনশাআল্লাহ।
এই ক্লাসগুলো একটু রেগুলার দেখতে থাকো, দেখো বায়োলজিটা তোমার পানির মতন লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এখন আমার কথা হচ্ছে এই অংশটুকু যেটুকু আমরা পড়িয়েছি এটা একটু বাসায় প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে গিয়ে কোনো প্রবলেম হলে অবশ্যই সামনের দিন যে লাইভ ক্লাস আমরা আসবো আমাদের পেজে আমাকে অবশ্যই জানাবে। এই পর্যন্ত ভালো থেকো, আজকে এই পর্যন্তই, সামনের দিন দেখা হবে ইনশাআল্লাহ। আজকে আজকে শেষ, ঠিক আছে? আজকে শেষ, তাহলে সামনের দিন দেখা হবে কোষ প্রাচীর নিয়ে, এবং ওটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।